দৈনিক মৌমাছি কণ্ঠ। উন্নয়ন, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, বিনোদন, খেলাধুলা। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ, মাননীয় কমিশনার অনুসন্ধান দুর্গঞ্জ ও মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক জনাব মোহাম্মদ এরশাদ মিয়া। এছাড়াও প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ এরশাদ মোমেন, মাননীয় চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন। উপস্থিত আছেন মাননীয় কমিশনার অনুসন্ধান, উপস্থিত আছেন মহার পরিচালক দুর্নীতি দমন কমিশনের কমিশনার অনুসন্ধান স্যার, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক, আমাদের জেলা প্রশাসক মৌলভীবাজার সহ দুর্নীতি দমন কমিশনের অন্যান্য কর্মকর্তা এবং অত্র জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ এবং গণশুনানিতে যাদের শুনানির জন্য আর কি আমাদেরকে এখানে আমরা আগ্রহে উপস্থিত হয়েছি এবং আমাদের চেয়ারম্যান স্যার যাদের কাছ থেকে কোশ্চেন নেবেন, অভিযোগ শুনবেন, আমাদের এই মৌলভীবাজার জেলার সুনাগরিক, আসসালামু আলাইকুম। আজকের এই বিষয়টা আসলে আমাদের চেয়ারম্যান স্যার আমাদের এই মৌলভীবাজারে আসছেন, এর জন্য আসলে নিজেদেরকে আর একটু ভালো মনে হচ্ছে এর জন্য যে অনেক জেলার ভিতর থেকে আমাদের মৌলভীবাজার জেলাকে বেছে নিয়েছেন। আর আমরা স্যারের সম্পর্কে অনেক আগে থেকে জানি, আমরা যেমন দুদক নিয়ে বেশ কিছু কথা, আর আমাদের সরকারি কর্মকর্তা হিসাবে আসলে আমাদের এই যে দুর্নীতির মূল জায়গা কিন্তু হলো শুরু হয় আমাদের এই যে সরকারি কর্মকর্তাদের তার সেবাধর্মী প্রতিষ্ঠানের জবাবদিহিতা এবং কর্মদক্ষতা দিয়ে। তো যাই হোক, আজকে আমরা প্রস্তুত আছি, জেলা পুলিশের পক্ষ থেকে প্রস্তুত আছি। নিজেকে তো নিজের কাজের ভিতর দিয়ে সবসময় মনে হয় যে না, আমি ঠিক আছি, পরিশুদ্ধ আছি, আমি আমার লাইনে আছি। আসলে যাদের জন্য আমি সেবাটা দিচ্ছি, সেই সেবা যারা পাচ্ছে ঠিক মতো পাচ্ছে কি না, তাদের যে চাহিদা, তাদের সঙ্গে যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুযায়ী আমি আসলে তাদেরকে সেবা দিতে পারছি কি না, সেজন্যই আজকে আসলে গণশুনানি। আমি মনে করি গণশুনানির মাধ্যমে যেমন আমাদের কাজের গতি বাড়বে, পাশাপাশি গতিশীলতার পাশাপাশি আমাদের জবাবদিহিতাটার ব্যাপারেও কিন্তু আমরা আরও বেশি সোচ্চার হব। এখানে সুযোগ থাকলে হয়তো দেখা যাচ্ছে আরও কর্মকর্তাদের উপস্থিতি থাকলে একটু ভালো হতো। তো যে এখানে আমাদের শুধুমাত্র আমি আগেই অ্যাডভান্স জেনেছি যে আমাদের 2 থানার অফিসার ইনচার্জকে এখানে আমি আসার জন্য বলেছি, যেহেতু আমাদের চেয়ারম্যান স্যার আসবেন। তারা যে সেবাটা আমাদের সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে পেতে চাচ্ছে, সেই হিসেবে আমরা দিতে পারছি কি না। আমি মনে করি এর মাধ্যমে আমাদের যেমন কাজের গতি বাড়বে, পাশাপাশি আমাদের নিজেদের যে ভুল বা ত্রুটিগুলো, যেগুলো আসলে আমি মনে করছি আমার মতো করে অনেক ভালো দিচ্ছে, আসলে জনগণের দোরগোড়ায় সেই বাটা পৌঁছাচ্ছে না। আমি মনে করি আজকের এই গণশুনানির মাধ্যমে আমরা সেই বিষয়টা আরেকটু স্পষ্ট হব, তাহলে আমাদের এই বন্ধনটা আরেকটু বেশি সুদৃঢ় হবে। আজকের এই প্রোগ্রামের আয়োজনের জন্য এবং এখানে বিশেষ করে এখানে ইনভাইট করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অপেক্ষা করেন, আশা করি এই প্রোগ্রাম ভালো লাগবে, আমাদের ভিতরে আরও বন্ধন সুদৃঢ় হবে। ধন্যবাদ সবাইকে। কর্তৃক আয়োজিত আজকের গণশুনানির উদ্বোধনী সেগমেন্টের সম্মানিত সভাপতি, জেলা প্রশাসক মৌলভীবাজার, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান দুর্নীতি দমন কমিশন, বিশেষ অতিথি মাননীয় কমিশনার অনুসন্ধান স্যার, মঞ্চে এবং দর্শক সারিতে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মৌলভীবাজার জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, দুর্নীতি প্রতিরোধ কমিটি, দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয় সিলেট, সম্মানিত জেলা কার্যালয় হবিগঞ্জের আমাদের সহকর্মীবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম।
দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী আমরা দুর্নীতি দমন এবং দুর্নীতি প্রতিরোধ এই দুটো কাজ একসাথে করে থাকি। দুর্নীতি প্রতিরোধ কাজের অংশ হিসাবে আজকের এই গণশুনানির আয়োজন করা হয়েছে। এটি আমাদের 175তম গণশুনানি। এই গণশুনানিতে মৌলভীবাজারের সম্মানিত সেবাগ্রহীতাগণ, জনসাধারণ আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আমাদের আহ্বানে সাড়া দিয়ে অনেকে তাদের সেবা পাওয়ার ক্ষেত্রে যে হয়রানি ও দুর্নীতির শিকার হয়েছেন সে বিষয়ে অনেক অভিযোগ উপস্থাপন করেছেন, যার মধ্যে কিছু আমাদের তফসিলভুক্ত অভিযোগ রয়েছে। এর একটা বড় অংশ ছিল আমাদের তফসিল বহির্ভূত। দুর্নীতি দমন কমিশন আইন 2004 অনুযায়ী আমরা কেবলমাত্র ঘুষ, দুর্নীতি, সেবা দিতে পারেন নাই, কেন তিনি সেবা থেকে বঞ্চিত হয়েছেন, যথাসময়ে কেন তিনি সেবা পান নাই, সে বিষয়ে আমরা আপনার কাছ থেকে একটা যৌক্তিক ব্যাখ্যা চাইব। আশা করি আপনারা সেটা দিবেন। এবং একই সাথে আমরা এটাও আমাদের সম্মানিত সেবাগ্রহীতাদের কাছে আশা করব, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হাওয়া প্রতিপন্ন করার জন্য কোনো অভিযোগ আপনারা এখানে উপস্থাপন করবেন না। আপনারাও আমাদের সম্মানিত সেবাদাতা সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তাদের প্রতি যথাযথ সম্মান রেখে আপনি আপনার অভিযোগটা, সুনির্দিষ্ট অভিযোগটা উপস্থাপন করবেন। এখানে অন্যভাবে কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য এই গণশুনানির আয়োজন করা হয়নি। জনগণের জন্য প্রদত্ত সরকারি পরিষেবা স্বচ্ছতার সাথে দুর্নীতি দমন কমিশন, সম্মানিত ডেপুটি কমিশনার এবং উপস্থিত সুধী, আসসালামু আলাইকুম। পূর্ণভূমি সিলেটের বৃহত্তর মৌলভীবাজার জেলায় আমি আসতে পেরে আনন্দিত। মৌলভীবাজার আগের নাম ছিল পুরো দক্ষিণ সিলেট, আপনারা জানেন 1960-এর আগে দক্ষিণ সিলেট নাম ছিল। তো আমি বিয়ে করি 1991 সালে, আর 92 সালে আমার সংসার জীবন শুরু হয় এই অঞ্চলে। তো আমার একটা মায়ার সম্পর্ক আছে মৌলভীবাজারের সাথে। কিছুক্ষণ আগে পুলিশ সুপার মহোদয় বলে গেলেন এই কমিশন একটু ভিন্ন। আসলে এই কমিশন একটু ভিন্ন। সাধারণত একটা কমিশনের মেয়াদকাল হয় 5 বছর। আমাদের পূর্বে যে কমিশন ছিল সেটার মেয়াদকাল ছিল 3.5 বছরের মতো। আমাদের যে আগমন, আমাদের 3 জন কমিশনারের চেয়ারম্যান সহ এই আগমন হয়েছিল আমাদের ছাত্র জনতার সংগ্রামের উপর দিয়ে, তাদের রক্তের উপর দিয়ে, তাদের জীবনের উপর দিয়ে। সুতরাং প্রত্যেকটা কাজে এই কমিশন এই কথা সবসময় মনে রাখবে ইনশাআল্লাহ, যে আমাদের যে ঋণ আমাদের বাচ্চাদের কাছে এবং যারা ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন, যারা সংগ্রাম করেছেন, অনেক সংসার ভেঙে গেছে, অনেক সংসারে মারাত্মক স্থায়ী ক্ষতি হয়ে গেছে, এর বিনিময়ে আমরা এখানে আসীন হয়েছি। অতএব আমাদের দৃঢ় প্রত্যয় থাকবে, প্রতিজ্ঞা থাকবে এবং ইনশাআল্লাহ আমাদের ভালো নিয়ত থাকবে দেশের জন্য কাজ করার। দুর্নীতি এমন একটা ব্যাধি, আপনারা জানেন কিনা, এমনভাবে ছড়িয়ে গেছে বাংলাদেশের সর্বত্র। এখন এটা আর সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় মাস্তান এদের মধ্যে সীমাবদ্ধ নাই। কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম যে একটা ছোটো মুদির দোকানে ডিজিটাল স্কেলের প্লেটের উপরে সিলিং ফ্যানের বাতাসের প্রেশার দিয়ে 50-60 গ্রাম ওজন কম দেয়, তারপরে আবার চুম্বক লাগায় ওজন কম দেয়। এটা হলো একদিক। আরেকদিকে দেখলাম যে স্কুলের যে টিচারের কাছে বাচ্চারা প্রাইভেট পড়ে, উনি ক্লাস পরীক্ষার আগের দিন রাত 9টায় ইউটিউবে কোশ্চেনটা আপলোড করে দেয়। তোরা ওই কোশ্চেন থেকে প্রিপারেশন দেয়, 10টার সময় আবার ইউটিউবটা ডিলিট করে দেয়। তো বাচ্চাদের ধারণা হচ্ছে যে আমাদের টিচার, আমাদের যার কাছে প্রাইভেট পড়ি, উনি আমাদের ভালো চান, আমাদের ভালোবাসেন, যে আমরা ভালো রেজাল্ট করি, আরও উপরে যেতে পারি, এই জন্য উনি আমাদের কোশ্চেনটা দিয়ে দেন 1 ঘন্টার জন্য। এই বাচ্চাগুলার যে মাথায় যে বিষাক্ত একটা ধারণা চিন্তা ঢুকাই দিচ্ছে সারা জাতির জন্য কী পরিমাণ ক্ষতিকর, তা আপনারা সহজে অনুমান করতে পারেন। এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ দুর্নীতি দমন কমিশনের পক্ষে একা কোনোভাবেই সম্ভব না। আমাদের অনুমোদিত জনবল 2100, এখন আছে 1100। এর মধ্যে প্রায় 1000 অফিসারের মধ্যে এখন আমাদের 500। আমরা যদি 1000 অফিসারও নেই, ইটস ইম্পসিবল, অসম্ভব। আপনাদেরকে আগে আসতে হবে। আমরা যদি এখন আমাদের 34টা জেলা কার্যালয় আছে, আমরা যদি 64টা জেলা কার্যালয় করি তাও অসম্ভব। সমস্ত উপজেলায় দিলি তাও অসম্ভব। তো আমাদের ঘরে ঘরে দুর্নীতি দমন কমিশন লাগবে, যেটা অসম্ভব, যেটা তো আসলে বাস্তব না। এবং এক একটা মানুষ পালতে হলে কিন্তু পেনশনের টাকা সহ হিসাব করতে হয়। এই টাকা কিন্তু আপনাদের ট্যাক্সের টাকা থেকে আসবে। তো দুর্নীতি দমন কমিশনেরকে পালবেন আপনারা টাকা দিয়ে, নাকি আপনার দেশের উন্নয়ন খাতে বাজেটটা দেবেন, এটা আপনাদের বিচার্য। এর অল্টারনেটিভ বিকল্প হচ্ছে আপনাদের পার্টিসিপেট করতে হবে দুর্নীতি দমনে। কারণ দুর্নীতি সংগঠিত হয় 2 পক্ষের মাধ্যমে।
এক হলো দুর্নীতি যারা করে তারা, আর একটা হলো দুর্নীতির শিকার। দুই পক্ষ কিন্তু জড়িত। জনগণের বেশিরভাগ মানুষ বাধ্য হয়ে ঘুষ দেয়, মানে কেউ এরকম না যে খুশি হয়ে ঘুষ দেয়, এরকম কিন্তু নাই। তো যদি এই অংশটা যদি আমরা জনগণ সারা দেশের 15-16 কোটি, মানে যদি আমরা ধরে নেই যে সক্ষম এবং যারা পেশাগত জীবনের সাথে 8-10 কোটি মানুষ, এরা যদি চেষ্টা করে অবশ্যই দুর্নীতি দমন সম্ভব। আমার দুইটা অনুরোধ মৌলভীবাজারবাসীর প্রতি। 1 নাম্বার, কোনো বিশাল চিন্তা করার দরকার নেই, কোনো নীতি নৈতিকতা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। আপনার যে কাজটা ইন্ডিভিজুয়াল হিসেবে, একজন ব্যক্তি হিসেবে আমার যে কাজটা করা দরকার শুধু আমি করব, সঠিক কাজটা করি। আর 2 নম্বর, ঘুষ দিবেন না। দেখেন আমাদের বাচ্চারা আমাদেরকে এখানে এই পর্যায়ে নিয়ে আসছে, আমরা দেশে কথা বলতে পারতেছি এরকম ওপেনলি। কত বাচ্চারা মারা গেছে তারা বুঝেও নাই তারা কেন মারা যাচ্ছে, অনেকেই ছোট ছোট যারা গুলি খেয়ে মারা গেছে। তাদের মতো ব্লাড রক্ত দিতে বলতেছি না আপনাদেরকে, জীবনও দিতে হবে না, রাস্তায় নামতে হবে না, শুধু ঘুষটা দিবেন না। ঘুষ দেবেন না, কষ্ট হবে, কাজ হবে না, প্রতিবাদ করবেন। বাংলাদেশের মানুষ প্রতিবাদ করা শিখেছে, প্রতিবাদ করবেন, ভিডিও করবেন, কল রেকর্ড করবেন, কমপ্লেন করবেন, কোনো ক্রমে ঘুষ দিবেন না। দরকার পড়লে তারা চিৎকার করবেন আপনি কেন ঘুষ চাচ্ছেন। আজকে অনেক ঘুষের কমপ্লেনে আলোচনা হবে এখানে। তো এই লোকগুলোর বাচ্চা কাচ্চাকে নিয়ে এসে দাঁড়া করলে তাদের কেমন লাগবে, তাদের সামনে তাদের বাচ্চা কাচ্চা কি মেনে নিবে? কেউ কি মেনে নিবে? এই বাবা, তোমার বাবা তোমাকে সারা জীবন ঘুষের টাকায় পালবে, মার্সিডিজ গাড়িতে চালাবে, গুলশানে ফ্ল্যাট কিনে দিবে, শুধু একটাই প্রবলেম, তোমাকে লোকজন ডাকবে ঘুষ করে বাচ্চা, তোমরা মেনে নিবা? কেউ মানবে? ঘুষ করে স্ত্রী মানবে? তাহলে কেন আমরা ঘুষ দিব? তাদের পরিবারের মধ্যেও সেই কিন্তু একমাত্র ঘুষখোর দেখা যাবে। সুতরাং আপনাদের প্রতি অনুরোধ শুধু একটা, যে আপনারা কোনো ঘুষ দেবেন না। আর যারা সেবা দাতা, এর মধ্যে আমিও একজন। কমিশনার ব্রিগেডিয়ার আহসান, পুলিশ সুপার জাহাঙ্গীর, আমাদের মহাপরিচালক ঢাকা থেকে আগত আক্তার, দুদকের এরশাদ, নাজমুস সাদাত এবং আজকে আসলে এ পাশে যারা আছেন তারাই হচ্ছেন প্রকৃত অতিথি, আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালের ঘটনা দিয়ে শুরু করি। আজকে সকালবেলা নির্বাচন কমিশনের সচিব আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে দুদকের চেয়ারম্যান তার সাথে তাকে ডেকেছে এবং আজকে দুপুরবেলা তার সাথে সাক্ষাৎ করার কথা, তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সেই অভিযোগগুলি আজকেই নিষ্পত্তি করতে হবে, তার জন্য টাকা পয়সা লাগবে। এটা আজকের সকালের খবর। কাজেই অনুমান করতে পারেন দুদকের ভুয়া চেয়ারম্যান, একাধিক ভুয়া চেয়ারম্যান থাকার কথা আছে। আমরা 1971-এ যখন দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর 16ই ডিসেম্বরের পর একটা বাহিনীর উদ্ভব ঘটলো, এটাকে আমরা তখন বলতাম 16 ডিভিশন, ভুয়া মুক্তিযোদ্ধা। এবার 5ই আগস্টের পরে আবার আরেকটা উদ্ভব ঘটেছে, ভুয়া সমন্বয়। আমার মনে হয় আমাদের এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের যে অভিযান চলেন না, আমরা এটা ভুয়া দিয়ে শুরু করি এবং প্রথমটা শুরু হোক দুদকের ভুয়া চেয়ারম্যানের বিরুদ্ধে। যারা দুদকের ভুয়া চেয়ারম্যানের সাক্ষাৎ পাবেন, এমনকি প্রকৃত চেয়ারম্যানকেও যদি দুর্নীতিতে পান, সবার আগে তাকে ধরবেন। এভাবে আমাদের কাজ শুরু হোক। আমরা আজকে এই গণশুনানিতে, এটা আমার জন্য 5ম গণশুনানি এবং মৌলভীবাজার সম্পর্কে আমার ধারণা অত্যন্ত উচ্চ। এটা মোটামুটিভাবে সাধারণভাবে অভিজাত এবং সম্পন্ন পরিবারের লোকজনদের এলাকা। সে ব্রিটিশ আমলেও মৌলভীবাজার স্বনামধন্য এবং সুনামের সাথে অবস্থান করেছে। আমার খুবই প্রিয় লেখক সৈয়দ মুস্তফা আলীর জন্মস্থান এই মৌলভীবাজার। শুধু সৈয়দ মুস্তফা আলী বলি কেন, আমাদের অনেক বিশিষ্টজন এই মাটি থেকে উঠে এসেছেন। যে কাজেই এরকম একটা জায়গাতে দুর্নীতি নিয়ে আমাদের বৈঠক করতে হবে, এটা আমাদের না ভাবতে পারলেই ভালো হতো। এবং এটা সত্য যে এই সমাজে মিথ্যাচার যেমন আছে, ওই মিথ্যাচার থেকেই শুরু, তারপরে আস্তে আস্তে দুর্নীতি এসে যায়। আমরা দুর্নীতি দমন কমিশন, আমাদের জনবল খুব কম। এখন প্রায় দাবি ওঠে যে জনবল বাড়াতে হবে, না বাড়ালে কিভাবে দুর্নীতি কমাবো।
আমাদের জনবল যত বাড়বে, আমাদের বেতন যত বাড়বে, আপনাদের কাছ থেকে ট্যাক্স তত বেশি নিতে হবে। ব্রিগেডিয়ার হাসান খানিকক্ষণ আগে এই কথাটাই বলে গেলেন যে আমরা কি দুর্নীতি দমন কমিশনকে বড় করব না দুর্নীতি কমাবো? দুর্নীতি যত কমবে, দুর্নীতিটা যত কমবে আমাদের প্রয়োজন তত কমে আসবে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার 2টা লাইন একটু শোনাই। চোরেরে ডাকিয়া কানে কানে কহে চৌকিদার, তুই না থাকিলে বন্ধু হইতাম বেকার। তাহলে কি আমাদের এরকম মনে করতে হবে যে দুর্নীতিবাজ কিছু থাকতেই হবে? তা না হলে তো আমাদের অফিস উঠিয়ে দিতে হবে। তা আমরা অফিস উঠিয়ে দিতে চাই না, আমরা পর্যবেক্ষণ করতে চাই, দেখতে চাই যে আস্তে আস্তে দুর্নীতির স্কেলটা নেমে এসছে। আমাদের আজকের যে এই গণশুনানি, এটার উদ্দেশ্য কোনোভাবেই কাউকে ছোট করা কিংবা কাউকে বড় করা নয়। এটা অস্বীকার আমরা করি না যে আমাদের মধ্যে কম বেশি দুর্নীতি রয়েছে। ঘুষ জ্ঞাতে অজ্ঞাতে, কেউ টাকায় কেউ দ্রব্যে গ্রহণ করে থাকি। ব্রিগেডিয়ার হাসান যে কথাটা বললেন যে চলেন আমরা 2টা দিক, একটা হচ্ছে সাপ্লাই সাইড, একটা ডিমান্ড সাইড। ডিমান্ড সাইডে যিনি সেবা দাতা তিনি বলবেন যে আমাকে কিছু ঘুষ দিতে হবে, আর সাপ্লাই সাইডে যিনি আছেন সেবা গ্রহীতা তিনি এগিয়ে নিয়ে যাবেন, আমি কিছু ঘুষ দেব, আপনি কাজটা করে দেন। তো এখন দেখেন, মানে ব্রিগেডিয়ার হাসান কিন্তু বলেছেন এই সাপ্লাই সাইডটা সবার আগে বন্ধ করেন। সাপ্লাই সাইড যদি বন্ধ হয়, ডিমান্ড সাইড বন্ধ না হয় কোনো উপায় নেই। আমরা একটা বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে এই জায়গাতে এসেছি। যে পরিবর্তনটা ঘটেছে সেই পরিবর্তনটা ছিল একটা বৈষম্যমূলক সমাজের বিরুদ্ধে। তো বৈষম্যের সূত্রপাত কোথায়? আমরা যদি খুব ভালো করে দেখি, এই দুর্নীতি হচ্ছে বৈষম্য সৃষ্টি করে। তো কাজে এই দুর্নীতিটাকে যতটা কমিয়ে আনা যায়, বৈষম্য ততটা কমবে। তা আমরা বিশ্বাস করি এই ব্যাপারে মৌলভীবাজার একটি অগ্রগণ্য ভূমিকা রাখতে পারবে। এবং আমার কাছে এটাও ভালো লাগছে এবং আমি আশা করি যে কথাটা ব্রিগেডিয়ার হাসান বলে গেলেন যে যদি আমরা মৌলভীবাজারকে দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করতে পারি, এটা মৌলভীবাজারের জন্য যেরকম আনন্দপ্রদ হবে। আর আরেকটা শুনলেনি তো আমার দুর্ভাগ্য যে এখানে সংসার শুরু করতে পারিনি, আসান সংসার শুরু করেছে এখানে। যে কাজেই এটা তার শ্বশুরবাড়ি কিংবা তার এলাকার জন্য যতটা আনন্দপ্রদ হবে কিংবা তার সংসারের জন্য, আমাদের সবার জন্য তাই হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আমরা বিশ্বাস করি যে আজকের আমাদের যে গণশুনানি এটা সাফল্যমণ্ডিত হবে। এটা শুধুমাত্র একটা উপলক্ষ, মূল উদ্দেশ্য হচ্ছে যে এরকম গণশুনানি আমাদের এখানে যেমন করছে, এটা তো আপনার অফিসে আপনি নিজেই করতে পারেন। যারা সরকারি প্রতিষ্ঠানের প্রধান, আপনার অফিসে একটা দিন খোলা রাখেন না, একটা দিনের কিছুটা অংশ আজকে যারা সেবা প্রত্যাশী, যারা অভিযোগকারী তারা আসবেন, তারা তাদের কথা বলবেন, তাদের কথা শুনবেন, শুনে তার সমস্যাটা তাৎক্ষণিক একটা সমাধান দেবেন। কোনো কোনো ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধান হয় না, যেসব জায়গাতে মামলা মোকদ্দমা আছে সেখানে অনেক ক্ষেত্রে আমাদের আদালতের উপর নির্ভর করতে হয়। কিন্তু অনেকগুলি বিষয় আছে যে বিষয়গুলি আসলেই তাৎক্ষণিক সমাধান দেওয়া সম্ভব। আপনার অফিসে, আমার অফিসে এরকম 2-1 দুর্বৃত্ত যে নেই এটা আমরা অস্বীকার করব না। মানে সেই দুর্বৃত্তের কারণে কেন আমরা সেবা গ্রহীতার কাছে নিন্দনীয় হব? তা আমাদের এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। যদি খেয়াল রাখি, এই গণশুনানি বরং আপনার অফিসে করবেন। আপনার অফিসে প্রতি সপ্তাহে যদি সম্ভব না হয়, মাসে অন্তত একবার করেন গণশুনানি। ওই গণশুনানিই দেখবেন যে সমস্যার সমাধান করে দেবে এবং এখানে আর এই গণশুনানির দরকার হবে না। তার আগেই আপনারা সেই সংকট থেকে সেবাদাতাকে, সেবা গ্রহীতাকে আপনারা মুক্ত করতে পারবেন। আমি বিশ্বাস করি, সত্যি সত্যি বিশ্বাস করি যে মৌলভীবাজার দুর্নীতিমুক্ত জেলাগুলির মধ্যে সবচেয়ে এগিয়ে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই, এই স্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত এবং জেলা প্রশাসন মৌলভীবাজারের সহযোগিতায় আজকের এই গণশুনানি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, দুর্নীতি দমন কমিশনের সম্মানিত চেয়ারম্যান, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন স্যার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন
দুর্নীতি দমন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ স্যার, উপস্থিত আছেন অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তাগণ, উপস্থিত আছেন মৌলভীবাজার জেলার বিভিন্ন পর্যায়ের সিভিল সোসাইটির প্রতিনিধিগণ, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমাদের সরকারি কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, উপস্থিত আছেন আমাদের এখানে ছাত্র প্রতিনিধি সহ যারা অভিযোগ করছেন সেই সম্মানিত অভিযোগকারীগণ, যারা তাদের সেবা থেকে বঞ্চিত হয়েছেন বলে তারা অভিযোগ করছেন। আমি সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। জেলা প্রশাসক হিসাবে এটা আমার আজকের একটা গর্বের দিন, এই কারণে যে আমি এখানে যোগদানের পরে বলেছিলাম যে অ্যাকাউন্টেবিলিটি, আজকে দুদুকে চেয়ারম্যান স্যারের সামনেই, কমিশনার স্যারের সামনেই, এই মৌলভীবাজারের সরকারি ডিপার্টমেন্টের কর্মকর্তাগণ, এই জায়গার স্টেক হোল্ডারের সামনে তারা আজকে জবাবদিহি করবে। যেটা 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে মূল যে স্পিরিট ছিল, বৈষম্য, তারপরে দুর্নীতিমুক্ত, সেই দুর্নীতিমুক্তর আজকে একটা প্রথম স্টেপ স্যার আমাদেরকে আগে 4টা বিভাগে করছেন এবং আমাদের মৌলভীবাজার জেলাকে পছন্দ করছেন বলে আমি স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন আপনাকে হয়রানি করতে পারবে, বাধ্য হয়ে ওই অফিসার আপনার সেবা দিতে বাধ্য থাকবে সে। এইটা যদি এই 22 লক্ষ মৌলভীবাজারবাসী যদি এটা প্রতিজ্ঞা করে, কোনো সরকারি ডিপার্টমেন্টে তারা 1টা টাকা দেবে না, কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে, কোনো বেসরকারি প্রতিষ্ঠানে যদি প্রতিজ্ঞা করে যে না আমরা কোনো জায়গায় 1টা টাকা দিব না, 1টা টাকা দেওয়ার আগে আমরা দলবদ্ধভাবে আমরা এটা প্রতিরোধ করব, আমরা প্রতিবাদ করব, আমরা প্রেস ব্রিফিং করব, তাহলে সম্ভব দুর্নীতিকে না বলা। এটা আমরা চাই, এইটাই ছিল আমাদের 24-এর স্পিরিট। আমরা সেইটাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলতেছেন যে দুর্নীতিমুক্ত, চেয়ারম্যান স্যারও বলে গেলেন, কমিশনার স্যারও বলে গেলেন। প্রত্যেকটা মানুষকে তো হচ্ছে মানে 2টা চোখ দিয়ে দেখা সম্ভব না। ফলে 22 লক্ষ মানুষ, এখানে সর্বোচ্চ 200-300 সরকারি কর্মকর্তা আছে, 22 লক্ষ মানুষ কিন্তু 200-300 সরকারি কর্মকর্তাকে ওয়াচডগের মতন এটা অবজার্ভ করতে পারবে। ফলে 22 লক্ষ মানুষকে ভূমিকা রাখতে হবে, কে কোন অফিসার কিভাবে কাজ করতেছে সেইটার বিরুদ্ধে। আমি চাই এই জায়গার সচেতন মানুষ, আমরা এখানে যেটা বলি যে অপূর্ব সৌন্দর্য লীলাভূমি এই মৌলভীবাজার, আমরা বলি যে এই মৌলভীবাজার শান্তিপ্রিয়, আমরা বলি এই মৌলভীবাজার সৌহার্দ্য সম্প্রীতিতে অটুট বন্ধনে আবদ্ধ। এখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন গোষ্ঠীর, বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, এখানে 26টা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। আমরা যেমন দলবদ্ধভাবে এখানে শান্তিপূর্ণভাবে এখানে যেমন বসবাস করছি, ঠিক একইভাবে আমরা দলবদ্ধভাবে সৌহার্দ্য সম্প্রীতির সাথে আমরা দৃঢ়ভাবে করতে চাই যে আমরা দুর্নীতিকে না বলতে চাই। আমরা মৌলভীবাজারের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে অ্যাকাউন্টেবিলিটির আওতায় নিয়ে আসতে চাই। প্রত্যেকটা ডিপার্টমেন্ট ট্রান্সপারেন্ট থাকবে। যদি কোনো ডিপার্টমেন্ট যদি কোনো অন্যায় অনিয়মের যদি কোনো আবদার করে, এই মৌলভীবাজারবাসী তার প্রতিরোধ করুক, একতাবদ্ধ হোক এবং সেই মেসেজগুলো শুধু আমাদের কাছে না, সাংবাদিকদের কাছেও দিয়ে দিক যে এই অফিসার এই কাজ করতেছে, দেন আমাদের এখান থেকে দুর্নীতিমুক্ত হবে। আমি আপনাদের সকলকেই এই আহ্বান জানাই, আমি স্যারকে ধন্যবাদ জানাই। যখন পাসপোর্ট করতে যাই আমি আমার ঘরে অ্যাপ্লাই করে আমি আমার ফিটি পেমেন্ট করে তারপরে যাই। তো যখন যাওয়ার পরে ওনাদের মানে যেখানে পাসপোর্টটা রিসিভ করা হয় ওইখানে গিয়ে আমি প্রপার কোনো অফিসার পাই নাই। পাইছি আমি যেটা আনসারের লোকদেরকে বসায় রাখা, এবং ওনারা খুবই খারাপ ব্যবহার করেছে। আমাকে প্রথমে জিজ্ঞেস করেছে যে আপনি কার মাধ্যমে আসছেন। তো আমি বললাম আমি কারোর মাধ্যমে আসি নাই, আমি আমার ঘরে অ্যাপ্লাই করে আমি পেমেন্ট করে আসছি, আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে আসছি। তো তারপরে ওনারা খুবই খারাপ ব্যবহার করেছে আমার সাথে আনসাররা। তো
এক পর্যায়ে শেষে আমার দেখাম যে একটু প্রেস্টিজেই লাগতেছে। পরে আমি ডিডি মহোদয় মানে ওনাদের পরিচালক যিনি আমি বললাম আপনাদের চিফ অফিসারকে, ওনারা বললো যে এখানে উপরে আছেন। আমি ওনার সাথে গিয়ে দেখা করছি, দেখা করে আমার পরিচয় দিলাম যে আমি অ্যাডভোকেট, আমি আমার বাচ্চাদের পাসপোর্ট করতে আসছি এবং ওনারা খুবই হ্যাসেল করতেছে। বিল্ডিংয়ের ভিতরে ঢোকার এখানে একজন আনসার আছেন, ওনারা সাধারণত যাতে পাবলিক যারা আসেন তাদের ঢুকতে দেন এবং বাড়তি যদি কোনো লোক আসে। স্যার আমি আসার পরে স্যার আমার এখানে স্যার কোনো আবেদনকারী কার্যক্রম সম্পন্ন হয় স্যার। আমি কি বলবো, প্রথমত মানে আপনি পাসপোর্ট অধিদপ্তরের একজন কর্মকর্তা, মৌলভীবাজার অ্যাডমিনিস্ট্রেশন, পুরো অধিদপ্তরের সুনাম বদনাম আপনার উপর নির্ভর করে। আপনার কোনো সহকর্মী আগে কিংবা পরে যেই হোক, তার যদি কোনো আচরণ খারাপ হয়, সেই খারাপ আচরণের জন্য আপনিও তো দুঃখ প্রকাশ করতে পারেন না। প্রথমত এই অ্যাডভোকেট শামসুন্নাহার জি, তিনি যা বললেন তার সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, ওনার কি এটা নিয়ে মিথ্যা কথা বলার কোনো দরকার আছে? এরকম একটা ঘটনা সত্যি ঘটেছে, ঘটেছে যে সবার আগে দরকার। এবং কোনো নাগরিকের বিরুদ্ধে এই ধরনের ঘটনা ঘটবে না, এটা আমি আশ্বস্ত করতেছি। আমার এবার সেবা সবাই নিজ নিজ পাসপোর্টের যে আবেদন ফিটা জমা দিই কোনো এই সংকেত ছাড়া। আমি স্যার 3 মাস ধরে আসছি স্যার, আমিও স্যার ওরকম কোনো ভিজিবল কোনো পাইনি এবং এই অভিযোগও স্যার আমি পাইনি স্যার আমার এখানে স্যার। আর যেটা স্যার আমাদের যেখানে আবেদন গ্রহণ করা হয় স্যার, সেখানে যদি কোনো ফর্ম যদি ইনকমপ্লিট থাকে বা কোনো ডকুমেন্ট যদি প্রয়োজন হয়, আমাদের স্যার একটা চেক লিস্ট আছে স্যার, সেটা দেখা। আর 13,800 টাকা পর্যন্ত স্যার সর্বোচ্চ ফি আছে স্যার। এখন এক্সপ্রেস ফি যদি স্যার আমাদের এখানে স্যার 8,050 টাকা, 8,600, 10,350 টাকাও আছে স্যার। এখন ওনার স্যার যদি এনরোলমেন্ট আইডিটা স্যার যদি আমরা পেতাম স্যার, আমরা দেখতাম যে কোনো এরকম স্যার আমাদের এখন এনআইডির ভিত্তিতে যে ধরনের মানে সংশোধনী স্যার সবই হয়ে যাচ্ছে। আর অপ্রাপ্ত বয়স্ক যারা, তাদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের ভিত্তিতে স্যার সংশোধনী হচ্ছে স্যার। স্যার আমি স্যার এই যে সবারই স্যার একটাই অভিযোগ স্যার কমন, যেটা স্যার আবেদন জমা নেওয়ার ক্ষেত্রে আমার কাছে স্যার একটা চেক লিস্ট আছে স্যার, আপনি যদি আপনি স্যার একটু কনসিডার করেন স্যার, আপনাদের সামনে স্যার একটু দিতে পারি। কারণ এটা স্যার একটু কমপ্লেক্স আছে কিছু কিছু জায়গায়, যে আমরা হয়তো স্যার ওই ধরনের ডকুমেন্ট চাইলে হয়তো মনে করে যে আমাকে মানে একটু হয়রানি করা হচ্ছে স্যার। এটা স্যার আমি স্যার একটু স্যার আপনার সামনে স্যার একটু দিতে চাই স্যার। স্যার পাসপোর্ট আবেদন জমা নেওয়ার ক্ষেত্রে চেক লিস্ট সবগুলোই সবার জন্য প্রযোজ্য না। যেমন আবেদনকারী কর্তৃক অনলাইনে আবেদনকৃত ফর্ম প্রিন্টেড কপি, পাসপোর্ট ফি জমা প্রদানের চালান রসিদ, অফলাইন পেমেন্টের ক্ষেত্রে অনলাইন জন্ম নিবন্ধন সনদ ইংরেজি ভার্সন, মূল কপি এবং ফটোকপি। স্যার এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে জন্ম নিবন্ধন সনদ বাংলায় আছে কিন্তু ইংরেজিতে তার নামটা, যেমন যে নামগুলা বাবার নাম, মায়ের নাম। আমি গতকাল এসেছি এখানে মৌলভীবাজারে স্যার, আমি নতুন, একেবারে নতুন, আজকে আমার ফার্স্ট ইয়ার, গতকাল এসেছি স্যার। তো আমি বিষয়গুলো স্যার যদি এরকম বিষয় থাকে এবং এই বিষয়ে আমি অবশ্যই পদক্ষেপ নিব। এবং আমি এটা বলতে পারি, আমি আব্দুর রশিদ, আমি গতকাল জয়েন করছি, গতকালের পর থেকে এই ধরনের কোনো ঘটনা আর ঘটবে না ইনশাআল্লাহ, এটুকু বলতে পারি। আব্দুর রশিদ অনেক ধন্যবাদ। আমি একসময় বিআরটির চেয়ারম্যান ছিলাম। জি স্যার। আমি তো তোমাদের পুরনো লোক স্যার, আমি আপনার হাতে জয়েন করেছি স্যার। ঠিক আছে, তাহলে আমি বিশ্বাস করি আমার যদি জয়েন করে থাকি, তোমার সময় এসে বিআরটি মৌলভীবাজার পরিবর্তিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই ধরনের ঘটনা যে অভিযোগটা আসছে কিন্তু আসলেই ঘটে, যে কাজে এটা যাতে না ঘটে। এবং তুমি আসার পরে কি আতাউল ইসলাম, পিতা মোহাম্মদ ফারুক, নুরুল ইসলাম, পিতা ময়না মিয়া। স্যার আসসালামু আলাইকুম। আমি 1 বছর 2 মাস আগে এই সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করি। স্যার প্রথমে যখন আমি আসি অনেক সমস্যা ছিল, আমি নিজেও ফিল করি। আমি স্যার একটা জেলার সিভিল সার্জন ছিলাম 4 বছর, তো অনেক স্যার মানে ডিসক্রিপেন্সি ছিল। আমি আসার পরে স্যার প্রত্যেকটা জায়গায় স্যার আমি নক করার চেষ্টা করেছি এবং যখনই আমি যে কোনো একটা প্রবলেমে পড়ি, আমি আমাদের পিডব্লিউডি আছেন, আমাদের সব কিছু দেখেন ওনারা, এবং যদি সেখানেও স্যার আমি ব্যর্থ হই, আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় আছেন, ওনার সাথে আমি শেয়ার করি, করে জায়গাটা সমাধানের চেষ্টা করি। আমি স্যার যেটা করি, আমি স্যার রাউন্ড দ্য ক্লক আমি স্যার 1 ঘন্টা পর পর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আপনারা কাইন্ডলি এখনও যদি একটা সারপ্রাইজ ভিজিট করেন, আমি স্যার আশ্বস্ত করতে পারি আপনাদের, ডেফিনেটলি আপনারা ওয়াশরুম থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় স্যার ভালো অবস্থানে দেখবেন।
স্যার আরেকটা সমস্যা আমাদের, আজকে যদি আপনি আউটডোরে এই মুহূর্তে যান, কম করে স্যার 1000 থেকে 1200 রোগী আমার আউটডোরে সেবা নিচ্ছেন। 3 জন ডাক্তার আমার আউটডোর মেডিকেল অফিসার। আমরা বিশ্বাস করি আজকে যদি আমি 1000 রোগীকে 20 জন ডাক্তারকে সেবা দিতাম, ডেফিনেট। আমার সহকর্মী আব্দুল রহিম মজুমদার সাহেব এই ব্যাপারে আমাদের জেলার রেজিস্ট্রার মহোদয় সাহেব আপনাদের সামনে ওনার কথাগুলো পক্ষে মতামত দিয়েছেন। আমি আব্দুল রহিম মজুমদারের এই অভিযোগের ভিত্তিতে বলতে চাই, উনি এই বিষয়টায় পুরাটাই আদ্যপান্ত এবং বর্তমান অবস্থা সম্পর্কে উনি অবগত, পুরোটা অন্যায়ের জন্য অভিযোগ করেছেন। যে কাজী সাহেবের বিরুদ্ধে উনি অভিযোগ করেছেন, ওই কাজী সাহেব আদালতে আশ্রয় আছেন। হাইকোর্টের মামলা বর্তমানে পেন্ডিং অবস্থায় আছে, রানিং অবস্থায় আছে। যেহেতু এটা বিচারাধীন আছে, সেহেতু বিচারের অধীনে যেটা আছে সেটা আরেকটা বিচারের কাঠগড়াতে না এনে আমি আব্দুল রহিম মজুমদারের মতামত নিয়ে এখানে আসি। যেহেতু উনিও জানতে পারছেন এই বিষয়টা হাইকোর্টের বিচারাধীন, সেহেতু ওনার এই অভিযোগটা উনি আমার কাছে আসে নাই, আমি অবগত নই বিষয়টা, তো আমি সম্পর্কে বলতেও পারছি না যে আসলে কী ঘটেছে আসলে এই বিষয়টা। অভিযোগটা আমি কে করেছে, কে সেবা প্রার্থী, আমি কিছুই জানি না কিছুই। আমি তাকে ফোন সালে উনি মৌলিজার প্রধান শিক্ষক হিসেবে হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয়ে যোগ দেন, তখন আমাদের এফডিআর এর ফান্ডে ছিল 37,72,267 টাকা, কিন্তু 2018 সালে সেই টাকা নিচে নেমে এসেছে 12 লক্ষ টাকা। এবং 2017 সালে তৎকালীন জেলা পরিষদ শিক্ষা অফিসার গঠিত একটি 5 সদস্য ব্র্যান্ড গঠিত হয়ে এই যে মূল ফান্ডের 65 লক্ষ টাকা হাফিজা খাতুনের উচ্চ বিদ্যালয়ে এই টাকার কোনো হদিস পাওয়া যায় নাই। পরবর্তীতে ওনারাই যে 5 সদস্য কমিটি ওনাদেরকে মানে ওই টাকাগুলো ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন। 2018 সম্মানিত প্রধান অতিথি, আমার উপরে যে সকল অভিযোগ আসছে সে সকল অভিযোগ হলো, তাদের মূল বিষয় হলো এফডিআর এবং জেনারেল ফান্ড। আমার আজকের যেটা হলো সেটা হলো 25 লক্ষ টাকা আত্মসাৎ। তো স্যার আপনারা জানেন প্রত্যেক প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টগুলো ব্যাংকিং সিস্টেমে এক মাস্টারের নামে হয় না স্যার, সেটা যৌথ নামে হতে হবে এবং লেনদেনও চেকের মধ্যে যৌথ স্বাক্ষরে থাকা ওঠে স্যার। এফডিআর একা একজন হেডমাস্টার কিভাবে ভেঙে খাবেন স্যার? ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত ছাড়া কখনোই সেই টাকা উত্তোলন করা হয় না বা বাড়ানো যায় না, কমানো যায় না। একা হেডমাস্টার সেই টাকা কখনোই একা তুলতে পারেন না স্যার, সেটা আপনাদের অবশ্যই জানা। আমি যখন 2015 সালে জয়েন করি তখন 32 লক্ষ টাকা ছিল এফডিআর আর 3 লক্ষ সামথিং ছিল জেনারেল ফান্ডে। পরবর্তীতে স্যার ওই টাকা থেকে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 3 তলার কিছু কাজ করা হয়েছে, সেখানে নেওয়া হয়েছিল 22 লক্ষ টাকা আর 12 লক্ষ টাকা রয়েছিল। তো সেখানে স্যার 12 লক্ষ টাকা থেকে 19 সালে এসে আরও 8 লক্ষ টাকা পূরণ করে ওইখানে 20 লক্ষ টাকা করা হয়। বর্তমানে আছে 27 লক্ষ সামথিং স্যার। এখন সম্মানিত সাংবাদিক মহোদয়গণ, ওনারা লিখছেন স্যার আমি এফডিআর ভেঙে গিয়ে শূন্য করে ফেলেছি। আপনারা অবশ্যই এটা বিচার্য বিষয় এবং তদন্তের বিষয় আছে স্যার, সেটাই ব্যাংক অ্যাকাউন্টগুলো আপনাদের কাছে প্রয়োজনে দেব এবং ব্যাংক স্টেটমেন্টগুলো প্রদর্শন করবো স্যার। দ্বিতীয় কথা হলো জেনারেল ফান্ড বাচ্চারা অনলাইনে গেছে স্যার 22 সালে। আমরা যখন সরকার থেকে কি পাইলাম যে বাচ্চাদের বেতন হাতে নেওয়া যাবে না, সেটা 22 সালে আমরা অনলাইনে চলে গেলাম স্যার। অনলাইনে যাওয়ার পর বাচ্চাদের 6টা ডিজিট দেওয়া হয়েছে, ওই নাম্বারে নগদের মাধ্যমে জেনারেল ফান্ডে টাকাটা সরাসরি চলে যায় স্যার। এটা হাতে কোনো লেনদেনের বিষয় নেই স্যার এখানে। আমি আসার পর থেকে স্যার 10 বছর হয়নি, 9 বছর 7 মাস চলছে। আমি আসার আগে 10 বছরের রেজাল্ট ভেরিফাই করে দেখতে পাবেন স্যার। এবং আপনার প্রতি আমাদের একটা সতর্কবার্তা,
যে অনুসন্ধান টিম যাবে সম্পূর্ণ সহযোগিতা করবেন। সহযোগিতা করা কিন্তু একটা অপরাধ আইনে, হ্যাঁ, ধন্যবাদ। নিয়েছে কি নেয়নি এটা এমন না যে আমি ওসিকে জিজ্ঞেস করবো, এই সুযোগ আর এখন নেই। এখন আমি নিজে বসে দেখতে পারি এবং কেন পেন্ডিং এই বিষয়ে তাদেরকে কিন্তু জবাবদিহিতার মধ্যে আমি নিয়ে এসেছি এবং বাংলাদেশ পুলিশের ক্ষেত্রে বেশ আগিয়েছে। এখন আপনাদের বলতে চাই যে এখানে জিডি করার ক্ষেত্রে থানায় এখানে এত এই যে মৌলভীবাজার জেলায় বিভিন্ন স্তরের মানুষ আছে, জিডির ক্ষেত্রে কি কোনো জায়গায় কোনো পয়সা দিতে হচ্ছে? কেউ দিয়েছেন? এবং আপনাদের বলি, হয়তো পুলিশ সুপার এখানে রয়েছে, আপনাদের বলতে পারছেন না। আমি বিগত এখানে যখন জয়েন করছি সেপ্টেম্বর মাস থেকে এই মাস পর্যন্ত সিরিয়াল হিসেবে আমার কাছে 944 জন ব্যক্তি আমার সঙ্গে দেখা করছে। 944 জন ব্যক্তি না, সিরিয়াল বললাম। এক একজনের সঙ্গে হয়তো 3 জন আসছে, 4 জন আসছে, 5 জন আসছে। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বিষয়টা খুব ভালোভাবে ব্যান্ডেল করা হয়েছে এবং যতটা পারা যায় তাৎক্ষণিকভাবে সমাধান দেওয়া হয়েছে। এবং এখানে আমাদের জেলা প্রশাসক যে বিষয়টা বললেন যে এখানে ফিয়ের ব্যাপার, পুলিশের কোনো ফি নেই, পুলিশের ফি লেখারও দরকার নেই, কোনো কিছু নেই। পুলিশের ওখানে যাবেন আপনি ফ্রি সার্ভিস নেবেন, মোটা করে লেখারও দরকার নেই যে 10 টাকা, 5 টাকা, 20 টাকা এরকম লেখার কোনো সুযোগ নেই। পুলিশের কাছে যাবেন, ফ্রি সেবা নেবেন। এই ফ্রি সেবা নিশ্চিত করার জন্য আমরা কি করেছি, কয়েকটা বিষয় আপনাদের জানারও দরকার। ওপেন হাউস ডে সেখানে যাবেন, সেখানে পুলিশ সুপার উপস্থিত থাকেন, সংশ্লিষ্ট থানা এলাকায় বিগ মিটিং হয়, সেখানে ওসি উপস্থিত থাকেন, ওসি সমস্যাগুলো শোনেন এবং সমাধান দিয়ে থাকেন তাৎক্ষণিকভাবে। তারপর আপনারা জানেন মৌলভীবাজার জেলায়, শুধু মৌলভীবাজার না, আমি মনে করি বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে একটু আমরা আলাদা করার জন্য আমরা সাংবাদিক ভাইদেরকে নিয়ে প্রতি 3 মাস পর স্যার পুলিশ সুপারের জবাবদিহিতামূলক একটা প্রোগ্রাম করি স্যার। সেখানে সকল স্তরের সাংবাদিক উপস্থিত থাকেন এবং আমি সাংবাদিকদেরকে এই জন্য বেছে নিয়েছি, তাদের বিচরণ একেবারে রুট লেভেল পর্যন্ত স্যার। এই রুট লেভেলে তারা যে সমস্ত অসঙ্গতিগুলো পুলিশ সেবা দিতে ব্যর্থ হচ্ছে, কোন জায়গায় কীভাবে দেওয়া যায়, পুলিশ সুপার নিজে কোনো রকম কার্পণ্য না করে সেই জবাবগুলো স্যার দিয়ে থাকেন স্যার প্রতি 3 মাস পর পর। আপনারা এইভাবে আমাদের কাছে না বলতে পারলে আমাদের সাংবাদিকদের ভাইদের মাধ্যমেও বলতে পারবেন। এবং আমাদের অভিযোগ বক্স আছে, অভিযোগ বক্সে দেওয়ার সুযোগও আছে। আমরা কিন্তু আরেকটা বিষয় চালু করছি সাংবাদিক ভাইদের একটু বলবো স্যার, যেমন অনেক মানুষ এখান থেকে 50, 60, 70 কিলোমিটার দূর থেকে পুলিশ সুপারের সঙ্গে দেখা করার জন্য আসে। আমি হিসাব করে দেখেছি তার সমস্ত কিছু বাদ দিলে প্রায় 1 থেকে 1,500 টাকা পর্যন্ত খরচ হয়। এটা আমার খুব খারাপ লাগে। আবার আসতে আমার সঙ্গে আমার নাম্বার না জানার কারণে পুলিশ সুপারের সঙ্গে দেখা না করে ফিরে যান। সেজন্য থানাতে আমরা একটা স্পেশাল একটা ডেস্ক করেছি, যেখানে গেলে পুলিশ সুপারের সঙ্গে কথা বলা যাবে। সেটা যদি আমি ডেস্কে বসে নাও থাকি, গাড়িতেও থাকি, তাও তার সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে। এটা শুধুমাত্র ওই ভুক্তভোগী। আর যদি কোনো ব্যক্তি থানা থেকে ফিরে আসে আমার সঙ্গে কথা বলার সুযোগ দেয়নি, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং 7টা থানায় স্যার আমরা শুরু করেছি যে মানুষের যেন হয়রানি কম হয়। আর কেন পুলিশ সুপারের এখানে এসে তাকে দেখা করতে হবে, খরচ করতে হবে কেন, সময় ব্যয় করতে হবে কেন? থানায় গেলে পুলিশ সুপারের সঙ্গে আপনারা দেখা করতে পারবেন এবং ওই জায়গায় জবাবদিহিতার জায়গাটা রাখছে এই জন্য যে আপনাদের অসঙ্গতিপূর্ণ কাজগুলো হয় থানা থেকে, ওখানে তাৎক্ষণিকভাবে সেই সাব ইন্সপেক্টর উপস্থিত থাকেন, অফিসার ইনচার্জ উপস্থিত থাকেন। আমি তাৎক্ষণিকভাবে তাকে ডেকে নিতে পারি, ডেকে নেওয়া হয় যে এই ব্যক্তি এই অভিযোগ দিচ্ছে, কেন করেননি, এইভাবে করতে হবে। অর্থাৎ একই সাথে কিন্তু যারা সেবা গ্রহীতা এবং সেবাদাতা আমি একসঙ্গে পাচ্ছি, এই জন্য কিন্তু এটা কার্যক্রম চালু হয়েছে। আপনারা থানায় গেলেই পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে পারবেন। এখন আর আপনাকে পুলিশ সুপারের কার্যালয়ে এসে সময় ঘন্টার পর ঘন্টা বসে থাকার কোনো দরকার নেই। আরেকটা বিষয় বলি স্যার, এই যে এখানে দালালের যে বিষয়, কোনো থানায় গিয়ে এখন আপনারা দালাল দেখছেন যে মামলা নিতে, আসামি ছাড়াতে? আমি কিন্তু ফেসবুকে ঘোষণা দিয়েছি যে কোনো বিষয় পুলিশ সুপারের সঙ্গে কথা বলুন। যদি আপনার ভয় লাগে যে থানায় যেতে, কথা বলতে ভয় লাগে, অথবা সেবা নিতে ভয় লাগে, বা মামলা থেকে বাদ দেওয়া বা মামলা থেকে সংযুক্ত করার বিষয়, যে কোনো বিষয় আপনারা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করবেন। পুলিশ সুপারের নাম্বারও আছে, পাশাপাশি একদম সশরীরে দেখা করার সুযোগ আছে। এখানে কিন্তু গোপন করার কোনো সুযোগ নেই, গোপনীয়তার ভিতরে আমরা নেই। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল স্পিডটা কি ছিল?
এই স্পিডের একজন অংশীদার, আমি একটা গুরুত্বপূর্ণ অংশীদার। আমি যদি এই কাজটা যদি মনে করি যে আমার সেবাটা না দিতে পারি, আমাকে যে জন্য এখানে বসেছে, তাহলে তাদের সঙ্গে মুনাফিকি করা হবে। আমি চাই আপনারা সেবা, হয়তো আপনাদের চাহিদা অনুযায়ী সবার সেবাটা আমি ঠিকমতো দিতে পারি না, তারপরে যতটুকু আমাদের লজিস্টিক সাপোর্ট আছে এবং আপনাদের যে সহযোগিতা আছে 100 ভাগের ভিতর আমি 100 ভাগই দেব। এবং আপনাদের নিশ্চিত করতে চাই কোনো টাকা পয়সার লেনদেন এই ধরনের কোনো বিষয় পুলিশের সঙ্গে জড়িত নয়, জড়িত থাকতে পারে না। এই বিষয়টা আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। যে থানায় গিয়েছে জিডি করতে, থানায় গিয়েছি মামলার আসামি বাদ দিতে, একে ধরতে, একে ছাড়তে, এর কোনো কেয়ার নিচ্ছে না, আসামি ধরতেছে না, জিডি নেয়নি, জিডির অ্যাকশন হয়নি, সকল বিষয় পুলিশ সুপার নিজের চোখে দেখতে পান, অ্যাকশন নিতে পারেন। এবং আপনারা সরাসরি পুলিশ সুপারের সাথে যোগাযোগ করবেন। আর আমি এখন আস্থার সাথে বলতে পারি থানাগুলো কিন্তু স্যার আগের নিয়মে নাই। এখন বর্তমান মানুষের যে চাহিদা, সেই চাহিদার আলোকে সেই চাহিদার সঙ্গে কিন্তু মানুষের যে সেবা, সেই সেবাটা নিশ্চিত করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। শুধু কথার মাঝে আমি সীমাবদ্ধ নাই। আপনারা একটু পরীক্ষা করে দেখেন, আগামীতে আমাদের স্যার আবার আসবেন, আমরা চাই যে অনেক অভিযোগ নিয়ে আসবেন পুলিশের বিরুদ্ধে। একজন আসছেন আসলে খুবই দুঃখজনক, যিনি হয়তো উত্তর দিতে পারলেন না। আমি চাই যে পুলিশের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আসুক, কারণ পুলিশ থাকে হলো দুইজনের মাঝে, ওয়ান ওয়ে, বাদী এবং বিবাদীর ভিতরে থাকে পুলিশ। তার মানে যতগুলো অভিযোগ হবে ততটা অভিযোগ কিন্তু পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত ছিল আমি মনে করি, কিন্তু আপনারা পারেননি। আমি চাই অনেক অভিযোগ আসুক, সেই অভিযোগটা এমন যে সেটার ভিতর দিয়ে যেন আপনাদের সঙ্গে পুলিশের সম্পর্কটা আরো বেশি সুদৃঢ় হয়, আরো যেন মজবুত হয়। ধন্যবাদ আপনাদেরকে। একটা কাজ করবো, এবার পুলিশ সুপার আমার একটু অনুরোধ, সেটা হচ্ছে যে আমরা তো বলেছি যেসব প্রতিষ্ঠান সেবা প্রদান করে, যেসব প্রতিষ্ঠানের ফি আছে, সেখানে তারা যেন স্পষ্টভাবে ফিটা লিখে দেবে। যেহেতু পুলিশ সুপারের অফিসে, থানাতে পুলিশের কোনো প্রতিষ্ঠানে ফি দেওয়ার কোনো সুযোগ নাই, একটা বোর্ড যদি অনুগ্রহ করে সব থানাতে লিখে দেন এই থানায় কোনো ফি নেওয়া হয় না। এটা অবশ্যই এটা হবে স্যার, সিটিজেন চ্যানেল আগে যেটা ছিল বাদ দেওয়া হয়েছে, এখন আমরা স্যার শোনা কথা, বেশি কঠিন কথা দেখার দরকার নেই, এই থানায় কোনো ফি নেওয়া হয় না। আরেকটা হচ্ছে থানায় সাধারণত দালাল থাকে, এরকম একটা অভিযোগ আমরা পেয়ে থাকি। সেইখানে একটা লেখা থাকবে আপনারা অনুগ্রহ করে দালাল ঘুরিয়ে দিন, ব্যাস, তাহলে দেখবেন আপনার দালালও শেষ হয়ে যাবে আর কিছু লাগবেই না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাদের পুলিশ সুপার।